তাহলে আমি একটু চেক করি। হ্যাঁ, যেমন প্রথম প্রশ্ন আপনাকে, আর দর্শক যারা দেখবে তাদেরকে উদ্দেশ্য করে বলি যে আমরা এভিডেন্সটা চেক করতেছি আজকে। উনি অ্যাসেসমেন্টে বসবে ইনশাআল্লাহ। অনেক যোগ্যতা সম্পন্ন একজন ব্যক্তি। ডিজিটাল মার্কেটিংয়ের উপর লেভেল 6 করেছেন আপনি, তাই না স্যার? হ্যাঁ, হ্যাঁ, লেভেল 6। যাক আলহামদুলিল্লাহ। আর এমনি তো আপনি মাল্টিন্যাশনাল কোম্পানির সাথে মনে হয় জড়িত আছেন। হ্যাঁ, হ্যাঁ, আছি। একটা কোম্পানিতে ডিজিটাল মার্কেটিং টিম লিড হিসাবে আছি। চমৎকার। স্যার প্রথম প্রশ্ন হচ্ছে যে এই প্রথম পেজ, এটা এটা আপনি তৈরি করেছেন তাই না? এখন কথা হচ্ছে যে হ্যাঁ, হ্যাঁ, আমি তৈরি করেছি। এইখানে আপনি কেন এই সরকারি লোগো কেন ইউজ করছেন? উত্তরে কি দিবেন আপনি যখন অ্যাসেসমেন্টে জিজ্ঞেস করবে এরকম? সরকারি লোগো আসলে আমি যদি বলি, আসলে আমার যে রেফারেন্সটা দেওয়া হয়েছিল সেখানে সরকারি লোগোটা ছিল। আচ্ছা। সেজন্য আমি আসলে সরকারি লোগোটা দিয়েছিলাম ছিল, আরকি। হ্যাঁ। তার মানে এই যে যারা ট্রেইনার তারা কিন্তু, যারা অ্যাসেসর হিসেবে আসবে তারা কিন্তু মানে এটাকে অ্যাভয়েড করে, মানে যারা কপি করে পেস্ট করে এদের কিন্তু এভিডেন্সে নট ইয়েট করে দেয়, হ্যাঁ, বা এটা একটা বিষয়। সো আপনি আচ্ছা, উত্তরটা এভাবে দিবেন যে স্যার আসলে এটা একটা এভিডেন্স, তো বিশেষ করে এটা এনএসডি এর সাথে সম্পর্কিত এবং সরকারের সাথে সরাসরি সম্পর্কযুক্ত, যেহেতু এটা সরকারি মন্ত্রণালয়ের অধীনে চলতেছে এই জন্য আমি সরকারি লোগোটা ইউজ করছি। আর এটা যেহেতু এনএসডিএতে আমি সাবমিট করবো এই জন্য এনএসডিএ সাবমিটটা লোগোটা আমি ইউজ করছি। জাস্ট এটা হচ্ছে একটা প্রথম আইকিউ। আচ্ছা, তাইলে এটা হয়ে গেল, আচ্ছা। আপনার ইনফরমেশনটা এখানে অ্যাড আছে, চমৎকার। আচ্ছা, এখানে আপনার রিয়েল ইয়েটা দিবেন, অসুবিধা নেই, খুব ভালো হয়েছে। এবার হ্যাঁ, টেবিল অফ এটা রিয়েল কন্টেন্ট। আছে। আচ্ছা, টেবিল আর অফ টেবিলে কন্টেন্ট। কনটেন্ট আমি স্যার এটা ডাইনামিক ভাবে করছি। যদি কোথাও আপডেট করি এখানে আপডেট হয়ে যাবে। সেভাবে করা আছে, তাই এরকম দেখাচ্ছে। আচ্ছা, তাহলে খুব ভালো। আমরা একটু আলাদাভাবে মানে করাই। চমৎকার, যাই হোক, এবার আমরা হ্যাজার্ড ইন্সপেকশনটা একটু দেখি। যেমন এবার প্রশ্ন হচ্ছে আমরা এই রিস্ক লেভেল, হ্যাঁ, এই রিস্কটা আমরা কীভাবে লেভেল করি? আপনি কিভাবে বুঝতেছেন এটা হাই, এটা মিডিয়াম, এটা লো? হাই মানে কি, যেমন মরে যাবে। মিডিয়াম মানে কি, সে আহত হবে। আর লো মানে কি, সে ধরেন ডিসকমফোর্ট ফিল করবে। এখন আপনি সহজে বুঝবেন, ধরেন আপনার ক্লাসের মধ্যে একটা বড় গর্ত আছে। সো এটা কিন্তু মিডিয়ামও হইতে পারে, এটা কিন্তু হাইও হইতে পারে। এখন আপনি আমাকে বলেন ক্লাসের মধ্যে অনেক বড় একটা গর্ত আছে, যেখানে কেউ পড়লে মানে সে নিজে পুরো ডুবে যেতে পারে। তো ওইটা কীভাবে, হাই দিবেন নাকি মিডিয়াম দিবেন? হাই। হাই। কেন? মরে যেতে পারে, এটা হ্যাঁ, হ্যাঁ, বলবেন। মরে যেতে পারে। আচ্ছা, কারণ বড় গর্তর ভিতরে বড় পড়লে গর্ত। আচ্ছা, তাইলে আহ, তো মিডিয়াম কেন দিলেন না? এমনও তো হইতে পারে যে এটা মিডিয়াম। কিন্তু ওখানে যদি গর্তে যদি পড়ে যাওয়ার পরে তার মৃত্যুর আশঙ্কা থাকে, হুম। হ্যাঁ? সেক্ষেত্রে তখন আমরা হাই দিয়ে দিব। আর যদি ওই গর্তের ভিতরে পড়লে মরার আশঙ্কা না থাকে, এমনি আঘাত-টাঘাত পাবে এমন মনে হয়, তাহলে আমরা সেটাকে মিডিয়াম দিব। চমৎকার, উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ। তবে এইটার উত্তরটা আরও বেটার ওয়েতে দিতে হবে, সেটার জন্য আমি আমাদের সিভিএলএমটা একটু খুলতেছি একটু প্লিজ, হ্যাঁ, কারণ এখানে অনেক বড় একটা লার্নিং আছে। আচ্ছা। আপনাকে এইভাবে উত্তর দিলে হবে না। মানে আপনি এই যে আমরা কিভাবে এটা করতেছি, এই ম্যাট্রিক্স আর রিক্স লেভেলটা ম্যাট্রিক্স করি কিভাবে, সেটা আমাদেরকে সিভিএলএম 3 থেকে পড়ে পড়ে বুঝাইতে হবে, ওইটা বলতে হবে। আমি এটা আপনাকে বলে দিব, এটাই সবসময় রেগুলারলি ইয়ে করবেন। আমার সিভিটি এর ইয়েগুলো কোথায়? ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, এখানে সিভিটি অ্যান্ড এখান থেকে আমরা অল সিভিএলএম 3 নম্বরটা আমাকে অ্যাপ্লাই অস। ওকে, এই যে এখানে একটা জিনিস দেখেন, এই মানে আমাদের প্রথম যে এভিডেন্সটা, এটা কিন্তু আমাদের আসছে এখান থেকে, এই সিভিএলএমটা থেকে। সিভিএলএম নাম্বার এটা কত একটু বলে দিচ্ছি। এই সিভিএলএম হচ্ছে এটা, ওই যে অ্যাপ্লাই অস প্র্যাকটিস ইন সিভিটি অ্যান্ড এনভায়রনমেন্ট, এখান থেকে আসছে। এখন দেখেন এইখানে এই যে এই পার্টি কথাগুলো বলছে, দেখেন এই যে দুইটা জিনিস আছে দেখছেন, অ্যাসেসিং অ্যাসোসিয়েটেড রিস্ক, অর্থাৎ এই যে আমরা যে এতক্ষণ যে এই যে রিস্ক লেভেল করতেছি না, এই রিস্ক লেভেলটা আমরা কোথা থেকে করতেছি? এই সিভিএলএম এর আন্ডার থেকে। এই সিভিএলএম আমার এখানে দেখেন দুইটা কথা লেখা আছে, একটা লেখা আছে লাইকলিহুড, এই যে লাইকলিহুড, আরেকটা লেখা আছে কনসিকুয়েন্স। দেখেন দুইটা শব্দ লেখা আছে। লাইকলিহুড মানে হচ্ছে, অর্থাৎ এইটা যে ধরেন এ যদি এই রশিটা থেকে পড়ে যায়,
হ্যাঁ, এই লোকটা যদি রশিটা থেকে পড়ে যায় তাইলে কি ক্ষতি, পড়ে যাওয়ার সম্ভাবনা হতে আছে পারে। কি না, পড়ে যাওয়ার সম্ভাবনা আছে কি না, এটা হচ্ছে লাইকলিহুড। আর পড়ে গেলে কি ক্ষতি হতে পারে সেটা হচ্ছে কনসিকুয়েন্স। বুঝতে পারছেন, এই দুইটা ভাবে আমরা মাপি। সো আপনি তখন অ্যান্সার করবেন যে স্যার আমি এই রিস্কটা পরিমাপ করছি ওই লাইকলিহুড এবং কনসিকুয়েন্স এই এই দুইটা মিটারের উপর চিন্তা করে। এই দুইটা শব্দ যদি আপনি এখানে বলে ফেলতে পারেন যে স্যার আমি এই রিস্কটাকে ম্যাট্রিক্স করছি লাইকলিহুড এবং কনসিকুয়েন্স, ঠিক আছে, এই দুইটা ক্লাসিকের উপর বা এই দুইটা ধরনের উপর ডিপেন্ড করে। স্যার কি মোটামুটি মনে হলো যে মোটামুটি আরেকটু ভালো শিখতে পারছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। চমৎকার। আমার যদি এখন আমি আরেকবার বলি, আমি যদি এর অ্যান্সারটা এভাবে দেওয়ার চেষ্টা করি যে আসলে যখন কোনো রিস্ক ওয়ারিয়া হচ্ছে তখন আমরা লাইকলিহুড এবং কনসিকুয়েন্স এর মাধ্যমে পরিমাপ করে দেখতে পাবো যে আসলে তার লেভেলটা আসলে কেমন হবে। হ্যাঁ, সুন্দর করে আপনি বলবেন যে রিস্কটা আমরা দুইভাবে পরিমাপ করতে পারি বা দুইটা ক্লাসে পরিমাপ করতে পারি, একটা হচ্ছে লাইকলিহুড, একটা হচ্ছে কনসিকুয়েন্স। এখন আপনারা সে লারা দিতে পারে যে লাইকলিহুড বলতে কি বোঝায়, তখন আপনি বলবেন যে ক্ষতির সম্ভাবনা, আর কনসিকুয়েন্স মানে ক্ষতিটা হলে কি হবে। হুম, একটা লঞ্চ ডুবে যাবে কি না এটা হচ্ছে লাইকলিহুড, আর ডুবে গেলে কয়জন মরে যাবে এটা হচ্ছে কনসিকুয়েন্স, এরকম। তাহলে এটা হলো, এটা বুঝলাম। এখানে আপনি আচ্ছা। ডেটটা দিয়ে দিবেন পরীক্ষার দিন। ওকে, এগুলাও হয়েছে। এটাকে একটু এদিক থেকে অ্যালাইন করে দিই। যেদিন অ্যাসেসমেন্ট হবে সেই ডেট ওখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই দিনের ডেটটা দিবেন বা ওর আগের দিন দিতে পারেন, এগুলো নিয়ে ভেজাল করবে না। হ্যাঁ, আপনি বুঝেন কি না এই বিষয়গুলো চেক করবে জাস্ট। আচ্ছা। ওকে, তাহলে এটা হলো সেম নাম, এগুলো একটু এটা অ্যালাইনটা ঠিক আছে কিন্তু উপরেরটা ঠিক হয় নাই। ওকে, এটাকে একটু টাইম এটা একটু এদিকে নিয়ে আসলে মনে হচ্ছে যে এই জায়গাটা আর একটু সুন্দর হয়। হ্যাঁ, সুন্দর করার দায়িত্ব আপনার স্যার, আপনি যেহেতু আইটির লোক। আচ্ছা, এইখানে একটা জিনিস আচ্ছা, দেখেন স্যার, আপনি আমাকে এই যে, বলছিল যে একটু আঁকা-বাঁকা করে করতে যাতে বোঝা যায় যে আপনিই করছেন, কপি ও করেন নাই। আচ্ছা সেজন্য আচ্ছা আরকি আচ্ছা, কিছুটা তারপরেও ধরেন এলোমেলো আপনারা করছি। যদি বলে আপনি আইটির লোক, আপনার কি এটা হয় নাকি, আপনি ওই অ্যান্সারগুলো একটু সুন্দর করে দিবেন। হ্যাঁ, আচ্ছা, এবার আরেকটা জিনিস দেখেন স্যার, আচ্ছা, ঠিক অনেকে আছে। যে ভুলটা করে, অনেকে কি করে এই জায়গায় সে মানে ওনাকে এটা যে আমি করছি এটা বোঝানোর জন্য অনেকে কি করে একটা এল দেয়, একটা এম দেয়। তো আপনি দেখেন আহ, যেই প্রতিষ্ঠানে আপনি দেখলেন যে শিক্ষার্থীরা আহত হওয়ার সম্ভাবনা আছে, আপনি কি ওই প্রতিষ্ঠানে অ্যাসেসমেন্ট নিতে পারেন? না, না, আহত হওয়ার সম্ভাবনা থাকলে তো নেওয়া যাবে নেওয়া না। যাবে না, সর্বোচ্চ হয়তো বা লোটা থাকলে নেওয়া যেতে পারে, কিন্তু মিডিয়ামটা থাকলে কিন্তু নেওয়া যাবে না। সো অনেকে কি করে না। নিজেকে নিজে ভালো এটা প্রমাণ করার জন্য অনেকে এই দুইটা লো দেয়, একটা এম দিয়ে দেয়। হ্যাঁ, পরে আবার সে এম দেয় ঠিক আছে, কিন্তু শেষ মুহূর্তে গিয়ে আবার এখানে সে লিখে যে এটা স্যাটিসফ্যাক্টরি, এখানে নেওয়া যেতে পারে, কমেন্টে সে লিখে। তো এটা কিন্তু একটা বড় ভুল। তো আপনি যেটা করছেন আপনারটা ঠিক আছে। কিছু বলার আছে এখানে? না, না। চমৎকার। তাহলে 2 নাম্বারটা হয়েছে। আচ্ছা, এবার আপনি আবার বলেন মেইনটেনেন্স কত প্রকার? হ্যাঁ, ২ প্রকার 2 প্রকার। একটা মেইনটেন্যান্স। হচ্ছে একটা হলো প্রিভেন্টিভ, মানে একটা হচ্ছে আগে, কারেক্টিভ। আরেকটা হলো পরে। তাহলে এই 2টা মনে থাকবে। হ্যাঁ, প্রিভেন্টিভ এবং হ্যাঁ, কারেক্টিভ। তার মানে আপনাকে এই এভিডেন্সটায় এই প্রশ্নটা করতে পারে যে আপনি যে মেইনটেনেন্স করতেছেন, মেইনটেনেন্স এটা মেইনটেনেন্স কয় প্রকার এটা জিজ্ঞেস করতে পারে। আচ্ছা, তাইলে আমরা এরপর আমরা দেখি বাকিগুলা। তো এখানে আপনি এগুলো লিখছেন ঠিক আছে, অবশ্যই অ্যাকশনটা ঠিক লিখে দিবেন। ওকে, গুড গুড, ঠিক আছে। এটা অনেক বড় বড় কমেন্টস লিখে ফেলছেন। হ্যাঁ, আচ্ছা, তারপর এইটা এভিডেন্সে পড়ে না। হ্যাঁ, এটা এভিডেন্স নাম্বার 3 হয় নাই, কারণ আপনি অনেক পরে অনেক আগের কোনো মডিউল দেখে দেখে করছেন। এভিডেন্স কি? এভিডেন্স হচ্ছে আমি যেটা করব, মানে এভিডেন্স মানে কি আমি যেটা করছি। আমি সিএস কি আপনি করছেন, নিজে বানাইছেন, তাহলে তো এটা না, এভিডেন্স, না, এটা এভিডেন্স হতে পারে বানাইনি। না। ঠিক আছে স্যার, এটা এভিডেন্স হবে না। আমি আপনাকে ডেমো আরেকটা দিব, এটা দেখে দেখে একটু প্রয়োজনে আরেকটু গোছাবেন। হ্যাঁ, তার মানে 1 নাম্বার একটা আচ্ছা, পয়েন্ট দিলাম, এটা এভিডেন্স হতে পারে না। এটা কি শুধু জাস্ট আমি তো এখানে আপনি, অনেক আগে থেকে করতেছিলাম তো মানে একজনের থেকে নিছিলাম। পরে আচ্ছা আচ্ছা, ওরটাতে এরকম ছিল তাই আমি ওটাই করছিলাম। ঠিক তার আছে। মানে এটাকে ওটা ঠিক করে সিএস নেব। বলা যাবে না। আপনার একটা টেবিল অফ কন্টেন্ট দিয়ে দিব, ওই অনুযায়ী আবার সাজাতে হবে আরেকবার, আপনাকে একবার ধরতেই হবে প্লিজ। আচ্ছা, তাহলে এটা ঠিক আছে। এরপর এখানে আসছে কি ট্রেনিং রিসোর্স চেকলিস্ট। ওকে, বুঝলাম। এখানে এগুলো যা লিখেছেন সুন্দর হয়েছে, চমৎকার, গুড। তারপর টাস্ক অ্যানালাইসিস ফ্রম। এখন আপনাকে প্রশ্ন করবে এখানে আইসা যে টাস্ক অ্যানালাইসিস ফ্রম কেন দরকার, তখন কি বলবেন সহজে?
টাস্ক এনালাইসিস ফর্ম দিয়ে আসলে ওই একটা থেকে আমরা আসলে নলেজ, স্কিল কি, কি দরকার ওই মানে এলিমেন্টটা পারফর্ম করতে আসলে কিরকম তার অ্যাটিটিউড দরকার সেইগুলো আসলে করি। একটু আলাদা করে ফেলা, গোছানোর জন্য, বোঝানোর জন্য, তাই না? হ্যাঁ, হ্যাঁ। খুব চমৎকার, আপনি ভালো বলতে পারছেন। আচ্ছা, এখন এখানে আমি বুঝলাম। এখন আপনাকে এই জায়গায় কি প্রশ্ন করতে পারে জানেন? আপনার সামনে থেকে এভিডেন্সটা নিয়ে যাবে, নিয়ে গিয়ে আপনাকে হ্যাঁ, এরকম একটা খাতা দিবে, এরকম একটা শিট দিবে, দিয়ে বলবে আপনি বলেন আপনি এখানে আঁকেন টাস্ক অ্যানালিসিস ফর্মটা কেমন, ঠিক আছে? তখন আপনাকে কিন্তু আঁকতে হবে। যেমন কি কি থাকে, কয়টা আচ্ছা। কয়টা টাস্ক অ্যানালিসিস ৪ টা ফর্মে, থাকে। যেমন একটা কি এলিমেন্ট, এলিমেন্ট, নলেজ, নলেজ, স্কিল আর স্কিল, অ্যাটিটিউড। অ্যাটিটিউড, এই 4টা শিট থাকতেই হবে, ঠিক আছে? এইরকম কিন্তু সে আপনাকে আটকাবে, যে বলার চেষ্টা করবে। তারপর জিজ্ঞেস করবে যে স্কিলে এটা কি প্রেজেন্ট ফর্ম থাকে নাকি ফার্স্ট ফর্ম থাকে, কোন ফর্মে যাবে, এটা স্কিলে কীরকম প্রেজেন্ট ফর্ম থাকে। প্রেজেন্ট ফর্ম থাকে। অ্যাকশন ভার্ব গুলো। চমৎকার। এইবার আবার বলবো এই নলেজের ঘরে আপনি কি কি এনেছেন? সিএস থেকে আপনি বোল্ড করা অপশনগুলো আনছেন, নাউনগুলো আনছেন, হ্যাঁ, এবং গোলগুলোর যে নাউন গুলো আসছে রেঞ্জ এই অফ আরকি। ভেরিয়েবলে কি কি আছে সেগুলো আনছেন। হ্যাঁ। রাইট, চমৎকার। তাইলে আপনার এটা ওকে, যদি আপনি এভাবে বুঝাইতে পারেন। আচ্ছা, তারপর আসতেছে ইউনিট ডেলিভারি প্ল্যান। ইউনিট ডেলিভারি প্ল্যান এটা কি, কেন দরকার তখন? ইউনিট ইউনিট ডেলিভারি প্ল্যানটা আসলে কেন দরকার যদি বলি তাহলে একটা ইউনিটে আসলে কত ঘন্টা সময় পাচ্ছে এবং সেই ঘন্টাগুলোতে কোন, কোন পারফরম্যান্স ক্রাইটেরিয়া গুলো হবে সেইগুলোর ডেলিভারি প্ল্যান গুলো কেমন হবে সেইগুলো আরকি আমরা ওই জায়গায় করতেছি। চমৎকার, একটু সাজায় ফেলতেছি আর কি আমরা। চমৎকার হয়েছে। এখানে হ্যাঁ। বলছেন নমিনাল আওয়ার হচ্ছে 25 ঘন্টা। খুব ভালো একটা অকুপেশন আপনি সিলেক্ট করছেন, মাশাল্লাহ। আচ্ছা, এটাও ঠিক আছে। এই প্রপোজ ডেট, এটা আপনারা এই কোর্স শুরু হওয়ার ধরেন আপনি এখান থেকে এই 3 দিনের 3 নাম্বার ক্লাসটা সারতেছেন, তা আপনি হিসাব করে একটু কয়েকদিন আগে ডেটটা বসায় দিলে হবে, হ্যাঁ? এগুলো নিয়ে ভেজাল করবে না। এবার এখানে আসি স্যার। এখানে আমি আপনাকে কিছু এবার কথা দেখি, যেমন আপনি এখানে বলছেন সেশন নাম্বার, এখানে টাইম, এখানে এলিমেন্ট কভার, কী কী এলিমেন্ট কভার হয়েছে সেটা লিখছেন। আচ্ছা, এখানে 3টা এলিমেন্ট একসাথে কভার করতেছেন। আচ্ছা, তারপর এখানে আসতেছে আপনার ওকে, ডেলিভারি মাঝে লেকচার দিবেন, ডেমনস্ট্রেশন করবেন, হ্যান্ডস অন প্র্যাকটিস করবেন। দেখেন, আপনি কি করছেন, একটা 100% শিওর আপনি ইয়েস অর নো বলবেন। আপনি প্রত্যেকটা এটাই কপি করে এখানে এখানে যতগুলো আছে সবগুলোতে বসায় দিচ্ছেন, রাইট? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু এটা না মাঝখানে শুধু একটা মনে হয় করছিলাম। হুম, আপনি এখানে একটু হাত বসাবেন, হ্যাঁ? আর সব ৪ টা মানে যেমন ৫ টা। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, যেমন দুই একটাতে আপনি কুইজ দিয়ে দিবেন, দুই একটাতে কুইজ দিবেন, দুই একটাতে আপনি ফর্মেটিভ অ্যাসেসমেন্ট দিবেন। তাইলে তখন ও আবার আপনাকে বলতে পারবে না যে ভাই আপনি সবগুলাতে কপি পেস্ট করে দিয়ে দিচ্ছেন। আপনি যদি এটা চেঞ্জও না করেন, আপনি কিন্তু অ্যান্সার সঠিক রাখবেন, যে স্যার আমার ইচ্ছা, আমি কেমনে শিখাবো, আমি কি কুইজ নিব নাকি আমি যেমনি নিব এভাবে আমার ইচ্ছা, মানে এটা বলবে। কিন্তু আপনাকে ওই ব্লেম থেকে বাঁচার জন্য বলতেছি, আপনি চাইলে আরেকটু বেশি অ্যাডজাস্ট করে দিবেন, দুই একটাতে কুইজ অ্যাড করে দিবেন, হ্যাঁ? এখানে এগুলো ঠিক আছে, খুব চমৎকার হয়েছে। আচ্ছা, এখন আপনাকে যদি জিজ্ঞেস করে যে আপনি ধরেন এই 4 নাম্বার সেশনটা আজকে পড়াবেন, তো আপনাকে তো আজকে এত সময় দিব না, আপনি তো এটা 30 মিনিটের একটা সেশন নিতে পারতেন, সো আপনি 5 ঘন্টা কেন রাখছেন তখন? প্রত্যেকটা সেশনই তো আপনার করতে হবে। মানে সমান সেশনেই তো নিতে হবে প্রত্যেকটা ক্লাসে এটাই এভাবে যেহেতু বলে ওখানে। দিবেন যে এনএসডিএ থেকে কোনো ধরনের এখন পর্যন্ত কোনো ধরনের রিকোয়ারমেন্ট দেয় নাই যে যেদিন অ্যাসেসমেন্ট ওই দিন 30 মিনিটে রাখতে হবে, এরকম কিছু নাই। আমরা এই জন্য 5 ঘন্টা করে ফেলছি, শেষ। সুন্দর হয়েছে। এখন আপনাকে এখানে একটা প্রশ্ন করি, যে এটা একটু দেখায় বলি, যেমন সিএস থেকে আপনার যদি আমি কথা বলি, এখান থেকে আপনি কিভাবে কিভাবে ক্লাসগুলো হিসাব করছেন আমাকে একটু বলবেন প্লিজ। এলিমেন্ট কোথায়? প্রথম প্রথম ক্লাসে আপনি কোন পিসি, যে 1 আর 2 এই দুইটা নিয়েছেন, না 1 2 3 নিয়েছেন? ১, ২, ৩। আচ্ছা, এখানে একটা জিনিস বুঝেন, নেওয়ার চেষ্টা, এখানে একটা লজিক আছে নেওয়ার ক্ষেত্রে। আপনি যখন একটা ক্লাস নিবেন, তখন আপনাকে শুধুমাত্র একটা পিসি নেওয়া যাবে না, এটা একটা সূত্র মনে রাখবেন। তবে নেওয়া যাবে যখন ওই পিসির হোল্ড ভিতরে করেন না। বোল্ড এবং আন্ডারলাইন করা থাকে। তো এখন কথা হচ্ছে যে আমরা তাইলে একটা তো নিতে পারবো না, তাইলে দুইটা নিব। তাইলে আমার মতে আপনার প্রথম ক্লাসটা এই দুইটা নিয়ে নেওয়া উচিত ছিল। তারপরে 3 নাম্বার ক্লাসটা আপনি চাইলে শুধু এটার উপরে নিতে, 2 নাম্বার ক্লাসটা এটার উপর নিতে পারেন, 3 নাম্বার ক্লাসটা এটার উপর নিতে পারেন। তাহলে আমি এই যে ক্লাসগুলো হ্যাঁ, হিসাব ওই করে দিলাম। ওই ২ টা একদম মানে ছোট। মানে তাতে দেখা গেল যে ৫ ঘন্টা লাগবেই না। ওই উপরকার ২ পিসি নিয়ে যদি করি ওটা ১ ঘন্টায় শেষ হয়ে যাবে। সেজন্য ওই ৩ নাম্বারটাও নিয়েছিলাম। আচ্ছা, চমৎকার। তাহলে আপনি এভাবে বুঝে বুঝে নেবেন আর কি, হ্যাঁ? তারপর ধরেন এটা নিয়ে আবার হ্যাঁ, একটা ক্লাস হ্যাঁ। নেবেন আপনি,
এইটা নিয়ে একটা ক্লাস নিতে পারেন, 4 নাম্বার ক্লাস। এই দুইটা নিয়ে আরেকটা ক্লাস নিতে পারেন, 5টা ক্লাস। তাহলে আপনার টোটাল 5টা ক্লাস আসতেছে, আপনার ওখানে 20 ঘন্টা না? তাহলে 4 5 20। হ্যাঁ, 25 ঘন্টা 5টা ক্লাস লাগতেছে। একটা এক্সাম রাখছি যাতে আমি ওনাকে বুঝাইতে পারি যে আসলে ফরমেটিভ অ্যাসেসমেন্টও আমার ওই টাইমের ভিতরে নিতে পারি, সেটা দেখানোর জন্য। আচ্ছা, গুড, ভালো হয়েছে তাইলে, চমৎকার। আপনি বুঝে বুঝে করছেন, এটাই বোঝা যাচ্ছে। আচ্ছা, তাইলে হয়ে গেল। এবার আমরা দেখব সেশন প্ল্যান। সেশন প্ল্যানটা কেন গুরুত্বপূর্ণ, তখন কি বলবেন? সেশন প্ল্যানটা যদি আমরা করি তাহলে আসলে কোন সিকোয়েন্সটা মেইনটেইন হবে। আসলে কোন সেশনের পরে কোন সেশন হবে, সেই সেশনে কি পড়ানো হবে না হবে সেগুলো তারা আগে থেকেই জেনে যাবে আরকি। চমৎকার। যেমন আপনি না থাকলেও আরেকজন এসে ক্লাসটা নিতে পারবে, হ্যাঁ, আপনার এই ফিল্ডের এক্সপার্ট যারা। তাহলে ইউনিট কোডটা আপনি লিখবেন এখানে, এটা লিখতে হবে, এটা ঠিক আছে। তারপর আরেকটু চেক করি এদিকে কি আছে। ওকে, গুড। এবার এই লার্নিং আউটকামে আপনি কি লিখছেন সেটা আমার ভালো করে পড়তে হবে। লার্নিং আউটকাম লেখাটা মনে হচ্ছে অনেক বেশি বড় করে ফেলছেন। আচ্ছা, আচ্ছা। লার্নার উইল বি এবল টু সাবমিট এ সাইট ম্যাপ টু গুগল সার্চ কনসোল। আচ্ছা, তারপর এখন আপনাকে এখানে বলবে লার্নিং আউটকামের পিসি কয়টা, পারফরমেন্স ক্রাইটেরিয়া কয়টা, মানে লার্নিং ৩ টা। আউটকামের ক্রাইটেরিয়া কি কি বলেন তো? ৩ টা, একটা মনে হয় স্ট্যান্ডার্ড ছিল, মানে এলোমেলো হোক যদিও। এই যে এটা দেখে আ বলেন। পিএস, ভুলে গেছি। পারফরমেন্স, স্ট্যান্ডার্ড, কন্ডিশন। পারফর আচ্ছা। এখন আপনাকে কি বলবে জানেন, যখন আপনি এটার হুম, উত্তর হুম। দিতে পারবেন তখন তো আপনি আগায় গেলেন। যদি এটার উত্তর না দিতে পারেন, আপনি শিওর ধরে ফেলতে পারেন আপনার এভিডেন্সে নটিয়েট দিবে। বলবে যে আপনি লার্নিং আউটকাম যে লিখছেন, লার্নিং আউটকামের পারফরমেন্স কয়টা, সরি ক্রাইটেরিয়া কয়টা। তখন আপনি যদি এটা না বলতে পারেন তখন কিন্তু এখানে আটকাবেন। তখন পারফরম্যান্স, স্ট্যান্ডার্ড আর হলো হ্যাঁ, কন্ডিশন। তাহলে এবার আপনি কন্ডিশন। এখানে বলবে যে এখানে এই লার্নিং, আপনার এই লার্নিং আউটকাম থেকে আমারে বুঝান কোনটা পারফরমেন্স, কোনটা স্ট্যান্ডার্ড, কোনটা কন্ডিশন। তখন তাহলে আপনি একটু বোঝানোর চেষ্টা করেন তো। এখানে এখানে লাইন আইকে দেখান, যে এই দেখেন যে সে কি করতে পারবে, সাবমিট এ সাইট ম্যাপ টু গুগল সার্চ কনসোল, অ্যান্ড কানেক্ট অপটিমাইজ ওয়েব পেজেস টু এনশিওর প্রপার ইন্ডেক্সিং অ্যান্ড, বিশাল বড় লেখা ফেলে রয়েছেন ফলোয়িং। এই যে আচ্ছা, এই দুইটা অপশন পাইছি। এই দেখেন, এটা একটা আমি একটু অন্য অন্য কালার দিয়ে একটু দাগাই, হ্যাঁ একটু প্লিজ সুযোগটা দেন, কারণ বোঝাটা খুব দরকার। অনেক বিশাল বড় আপনি লিখে ফেলছেন, ভুল না, তবে ঠিক আছে। মানে ওইটা আসলে পুরোটাই লিখে ফেলছে। ও যদি এটা শিখে তো এতটুকুই শিখতে পারবে আরকি, এরকম। আচ্ছা, তাহলে এখন দেখেন এই যে সে কি করতে পারবে, সাবমিট এ সাইট ম্যাপ। সাবমিট করতে হবে, এটা পারফরম্যান্স। হ্যাঁ, এটা পারফরমেন্স, তাই না? গুড। আচ্ছা, তারপর আপনি বলেন এই যে ফলোয়িং হুম। ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড উইদিন আর 1 ওই আওয়ার। যে ফলোইং ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড, ওটা হলো স্ট্যান্ডার্ড। হ্যাঁ, এটা হচ্ছে, এটা স্ট্যান্ডার্ড। আচ্ছা, তাহলে কন্ডিশন কোনটা? স্ট্যান্ডার্ড। কন্ডিশন আপনি এখানে লেখেন নাই, দেখছেন কন্ডিশন কিন্তু নাই, আপনার এই কন্ডিশন লার্নিং নেই। আউটকাম লেখাই হয় নাই। এবার আমি আপনার একটু বুঝাই যে পারফরমেন্স মানে সে যেটা করবে, আর স্ট্যান্ডার্ড মানে ওই যে এটা লেখছেন না ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড, সেটা হচ্ছে এটা। আর কন্ডিশন মানে হচ্ছে সে কী ব্যবহার করে করবে। সে হইতে বা ক্রোম ব্রাউজার ব্যবহার করে করবে বা ব্রাউজার ব্যবহার করে করবে, এই কথাটা আপনার মেনশন করতে হবে, কিন্তু আপনার এটা মেনশন হয় নাই। বুঝে আসছে স্যার এবার? হ্যাঁ, কথা বলেন। হ্যাঁ, হ্যাঁ। এবার প্রয়োজনে আমি আমার আমার সিভিএলএমটা একটু দেখাই প্লিজ, আমার এভিডেন্সটা যদি একটু হ্যাঁ, দেখেন। হ্যাঁ। ওকে, এটা একটু খুলি, ওপেন করি। পোলাপান শুধু কলে দিচ্ছে, এমন একটা অবস্থা। ও, এখানে কি, এটা মনে হচ্ছে আমার অনেক পুরাতন মান্দাতা আমলের, এটা না। হুম, কোথায় চলে গেল? এটা মনে হয় আমাকে দিছিলেন, এই যেটা আসলে দেখা যাচ্ছে কি না, আচ্ছা, সবই তো একই দেখা যায়। আচ্ছা, আপনাকে আমি একটু বলে দিই, আপনি যেহেতু বুঝে যাবেন। হ্যাঁ, আমি একটু বলি, যেমন আমি সহজ একটা কিছু দিয়ে দেখাই। যেমন আপনি টেবিল ড্র করা শিখবেন এই ক্লাস শেষে, তাহলে আপনি কিভাবে লিখবেন? তাহলে আপনি তখন লিখবেন
লার্নার উইল বি এবল টু ড্র এ টেবিল, ঠিক আছে? তাহলে এই ড্র এ টেবিল আমি একটু সুন্দর করে এখানে লিখি, লার্নার উইল বি ড্র টেবিল, ড্র টেবিল। তাহলে এটা কি হবে আপনার পারফরমেন্স, তাহলে পি। তাহলে সে কি দিয়ে করবে, এখানে আপনি লিখবেন ইউজিং, ঠিক আছে? ইউজিং কি, এমএস অফিস, এমএস 2019 ধরেন, হ্যাঁ 2019 সফটওয়্যারটা ব্যবহার করবে। তাহলে এই যে ইউজিং যেই ও সফটওয়্যারটা দিয়ে আচ্ছা। ইউজ করবে এইটা হচ্ছে কন্ডিশন, এবং এবার ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড অনুযায়ী করবে সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড। তার মানে আপনি একটু এইভাবে লিখবেন প্লিজ, হ্যাঁ। এখন আপনার এখানে উদাহরণ কোনটা খাটে, আচ্ছা সে ঠিক কি আছে। ব্যবহার করে করবে, সে ধরেন ইউজিং কোড, এইচটিএমএল কোড, মানে এগুলো কি কোডিং মোডিং করে করে নাকি? না, না এগুলো কোডিং করে করা লাগে না। এটা আসলে অ্যা Google Webmaster Tool এ হুম হুম। ওই একটা কোড আছে, সেই কোডটা দিয়ে দিলেই আচ্ছা আচ্ছা, হয়ে ওই যায়। যে ওই এখানে ২ টুলটার টা নামটাই তো, লিখবেন। মানে একটা হইল, আচ্ছা ঠিক আছে। জি, তাহলে হয়ে গেছে। একটা এই Google Analytics এ একটা জিনিস ইউজ হয়, আবার Google Webmaster Tool এ ২ টা আরেকটা জিনিস ইউজ হয়। আচ্ছা আমি তো বসাই দিবনি এই চমৎকার স্যার, জায়গায়। ভালো হয়েছে মাশাআল্লাহ। হ্যাঁ, এবার দেখেন এখানে আপনি এই সেশনটা পুরাটা নিচ্ছেন আপনি কত সময়ে, দেখেন ইন্ট্রোডাকশন, তারপর লেখা আছে ৫ ঘন্টা। ডিসকাশন, তারপরে আপনি আবার দিলেন ব্রেকও দিলেন। ওয়াও, ভালো হয়েছে, খুব ভালো। ব্রেকটা দরকার একটু আছে। চা দেয় আমাকে। আমি আসলে এটা আমার ক্লাস টাইমে যেরকম দেয় হুম, সেটার অনুসারে লিখছি। হ্যাঁ? এই ১ ঘন্টা হওয়ার পরে আমি ওই যে ইয়ে থেকে আমাকে ১ কাপ চা দিয়ে যায়। সেজন্য হুম, আরকি ওটা ওই জায়গায় রাখছি। ভালো হয়েছে মাশাআল্লাহ। তবে এখানে আবার ব্রেক টাইম দিয়েছেন, আপনি দিতে পারেন। হ্যাঁ, ঠিক নামাজের আছে। সময় হয়ে যায়, ১টা বেজে যায়। আপনি এই সম্পর্কে ভালো যুক্তি রাখবেন কিন্তু, নাইলে কিন্তু আপনারা আটকায় ফেলবে, হ্যাঁ। কথা রেডি রাখবেন। আচ্ছা, তাহলে এইবার এখানে আমি একটু দেখি, হ্যাঁ, হ্যাঁ। আহ, আমাদের কিন্তু এইটারও এই সেশন প্ল্যানেরও কিন্তু একটা ডেমো সিভিএলএম এর মধ্যে একবারে 100% কীভাবে করতে হয় এটা এরকম একটা ডেমোই দেওয়া আছে। সো ওইটা ফলো করলেও আরও ভালো হয়। তো তারপর আমি দেখি যে এই বিষয়গুলো দেখা দরকার। দেখেন আপনি কি করবেন, হ্যাঁ, গেট হ্যাঁ। অ্যাটেনশন করবেন। ওকে, গেট অ্যাটেনশন করলেন, তাহলে পূর্বের ক্লাসটা করছেন, লার্নিং আউটকাম শেয়ার করছেন, তারপর কি করছেন, ওকে মোটিভেশন। এখানে মোটিভেশন লেখা যাবে না, এটা কি মডেল, এটা হচ্ছে গ্লস মডেল, তাই না? এখানে এস হবে, অবশ্যই স্টিমুলেট হবে, এটা সিকোয়েন্স হবে। যেমন এগুলোর ফুল ফর্ম কি, গেট অ্যাটেনশন, তারপরে লিঙ্ক টু দ্য প্রিভিয়াস সেশন, এটা ঠিক আছে। লার্নিং আউটকাম, এটা ঠিক আছে। তারপরে ট্রেনিং সিকোয়েন্স, এটা বলতে পারেন। আর শেষে এটা এখানে আপনি স্টিমুলেট, মোটিভেশন না দিয়ে স্টিমুলেট শব্দটা ব্যবহার করবেন। তবে হইছে কথা আপনার। ওটা স্টিমুলেটেড ইয়া। হুম, মানে কেন আমি স্টিমুলেট লিখতে বললাম, এখানে তো এস আসতে হবে স্টিমুলেশন আর শুরুতে। মোটিভেশন একই জিনিস। হ্যাঁ হ্যাঁ, মিনিং তো হ্যাঁ, হ্যাঁ। একই, কিন্তু বিষয় হচ্ছে যে ওরা এটা গ্লস আচ্ছা। মডেল, তাই না? GLOSS, মানে আপনার এই মডেলটা যেন এখানে ফিট হয়, এক কথা যেন চলে আসে। তা আবার আবার গাউডামি করবে যে এটা তো গ্লস হইলো না। আচ্ছা, মানে কেন হুম, এগুলো হুম। বলি, আমার অ্যাসেসরদের প্রতি একটু হালকা ধারণা কাজ করে, এলোমেলো, কারণ ওনারা ভালো করে অবশ্যই, যাচাই বাছাই করতে গিয়ে পোলাপানের সাথে এরকম করে। কিন্তু আমার যখন মেধাবী শিক্ষার্থীরা আবার ফিরে আসে তখন কিন্তু আমার কষ্ট লাগে অ্যাজ এ ট্রেনার হিসেবে। আচ্ছা, এখানে ঠিক আছে, এখানে প্রেজেন্টেশন, ডিসকাশন, কেস স্টাডি। আচ্ছা, এখান থেকে একটু এই পরিভাষাগুলো চেঞ্জ করার চেষ্টা করবেন, হ্যাঁ। প্রেজেন্টেশন এটা চলে, ডিসকাশন চলে, এখানে ডেমনস্ট্রেট ধরার চেষ্টা করেন। ডেমনস্ট্রেট পরে, আচ্ছা ডেমনস্ট্রেট ধরছেন, ভালো হয়েছে পরে, মাশাআল্লাহ, পরে। ভালো হয়েছে স্যার, এটা ওকে। তারপর একটু দেখি আমরা ডিজিটাল মার্কেটিং লেভেল 4, এটা হচ্ছে সেশন ওই প্ল্যান 2, যদি ওইটা পাইরা থাকেন তাহলে এটা হয়েছে। এটা হচ্ছে সেশন নাম্বার ওইটা 3। সেম। আচ্ছা, এখানে যে ইউনিটগুলো কভার করছে, এই ইউনিটগুলো ঠিকভাবে লিখছিলেন স্যার? হ্যাঁ, হ্যাঁ, ওকে ঠিকভাবে লেখা আছে। ওকে, গুড গুড, ভালো হয়েছে। তারপর আমরা দেখব সেশন প্ল্যান 3, এটাও চলে, এটা তো ওগুলোর সাথে যাবে। আচ্ছা, সিভিএলএম এটা কি করছেন বলেন তো স্যার? সিভিএলএম কি ডিরেক্ট এনএসডি এটা ধরে বসায় দিছেন? না, না আমাদের তো লেভেল 4 এর তো সিবিএলএম নাই কেই। আচ্ছা, তাহলে আপনি নিজে করছেন, মাশাআল্লাহ। আচ্ছা, বসাবেন, বুঝলাম। কপিরাইট, তো কপিরাইট তো এই যে আপনি যে এই এনএসডি সব কিছুই লেখা, এটা কেটে ফেলতে হবে। কপিরাইট তো এটা আপনি হ্যাঁ, ওটা লিখছেন না? স্ক্রিনশট নিয়ে নিয়েছি। হ্যাঁ, এখানে না, না কপিরাইট এনএসডিএ থেকে স্ক্রিনশট দিয়েছি। ও কিন্তু সিভিএলএমটা তো আপনার, সিভিএলএমটা আপনি লিখছেন, তো কপিরাইটে তো এটা আপনার হ্যাঁ, অধিকার, আপনার সব ডিটেলস থাকবে। আপনি কি করবেন, ওই যে উপরে আপনার আপনার ইন্ট্রোটা দিয়েছিলেন ও না, ওই ইন্ট্রোটা বসায় দিবেন এখানে, ঠিক আছে? আর হ্যাঁ, হ্যাঁ। এখানে এই যে এরকম যে লেখাগুলো লিখছে, চাইলে এরকম করে লিখতে পারেন, এটা কিন্তু ম্যান্ডেটরি না, আপনি চাইলে এই পুরো পেজটা স্কিপ করতে পারেন। তবে বেস্ট হচ্ছে কপিরাইট এটা দিয়ে আপনি আপনার ইন্ট্রোটা এখানে বসায় দেন, জাস্ট শেষ।
আচ্ছা, তারপর এই সিভিএলএমটা সে কীভাবে ইউজ করবে সেটা আপনি এখানে দিয়েছেন। একটা কাজ করবেন, আপনি যেহেতু এআই ব্যবহার করেন, এখানে সে 6টা পয়েন্ট লিখছে না, আপনি এটা কিন্তু এনএসডি এর, এটা হুবহু আপনারে আমি এখন যদি বলি আপনি এনএসডি এরই করছেন, আপনি না বলতে পারবেন না। এনএসডি সিভিএলএম বসাই দিয়েছেন। তো আপনি কি করবেন, এটাকে পুরাটাকে এই পেজটা প্রয়োজনে ছবি তুলে, না, না, আমি এনএসডিএ থেকে করছি, মানে স্ক্রিনশট নেওয়া এটা। আচ্ছা আচ্ছা, এটাকে আপনি কি করবেন, এটাকে ইয়েতে দিবেন, চ্যাট জিপিটি দিয়ে বলবেন যে তুমি আমাকে এই 6টা পয়েন্টই একটু ইজিতে এবং শর্টলি লিখে দাও, তখন আমি রিরাইট এটা করে বুঝবো। আর হ্যাঁ, রিরাইট, রাইট, বুঝতে পেরেছেন। আচ্ছা, তারপর ইনফরমেশন শিট হ্যাঁ, আসতেছে, ইনফরমেশন শিট লিখছেন, ওকে। এবার লার্নিং অবজেক্টিভ সেটা লিখেছেন, শুরুতে বলে দিয়েছেন, ওকে, এটা চলে, ওকে। ডায়াগ্রাম ইউজ করছেন, ভালো হয়েছে, ওকে। এখন এটা করার সময় কিভাবে করছেন একটু বলেন তো আমাকে। এই যে এটা তো আপনি নিজে লিখছেন, আপনি ওই যে টাস্ক অ্যানালাইসিস করছেন, ওইখান থেকে আপনি কি করছেন, এইগুলোর উপর ওই টাস্ক একটা নাউন সম্পর্কে বা একটা বোল্ড হ্যাঁ, করা হ্যাঁ, অপশন ওইগুলো সম্পর্কে দিয়েছি। একটা ধারণা দিয়েছেন, তাই না? চমৎকার, তাইলে হয়ে গেছে হ্যাঁ, হ্যাঁ। যদি এভাবে হয়ে থাকে। আচ্ছা, এরপর আমি দেখি সিভিএলএম এর কয়টা অংশ বলেন তো স্যার। আর আমরা যে টোটাল ওই ইউনিটটা নেইনি, ওখান থেকে একটা পার্ট নিয়েছি। শুধুমাত্র আমরা সেটআপ করে দেখানোর চেষ্টা করছি যে আসলে আমি পারি। একটু কেটে কেটে আসতেছে স্যার, কথাটা আপনার কেটে কেটে আসতেছে। জব শিট, জব নেটওয়ার্কের মনে হয় সমস্যা। আমি যেটা করছি সেটা হলো পুরো ইউনিটটা না নিয়ে ওই ইউনিটের ভিতরে যে একটা পিসি আছে, সেই একটা পিসি থেকেই শুধু একটা বানাইছি, যেহেতু আমরা একটা। আচ্ছা, শুধু আর একটা আমি পিসি না, চাইছিলাম শুধু যে একটা মানে এলিমেন্টের এরকম উপর একটা করছেন। করে সবগুলো। বেটার হ্যাঁ, হবে, হ্যাঁ, বেটার একটা হবে। এলিমেন্টের। আপনার যেহেতু মাত্র 25 ঘন্টার ক্লাস, হ্যাঁ স্যার, মাত্র, আপনি পুরাটাই হুম, করে ফেলতে পারেন, তাহলে আপনি মানে বিপদে পড়বেন না। হ্যাঁ, আপনাকে মানে অনেস্টলি স্পিকিং, এখানে অ্যাসেসররা যে যার মতো করে কাউকে ধরে রাখতেছে, কাউকে ছেড়ে দিচ্ছে, এটার তা এই জন্য সময় আছে, যেহেতু টাকা খরচ করে বসবেন, সো ভালো করেই বসা উচিত। তো চাইলে পুরোটা করে ফেলতে পারেন, তবে আপনি আচ্ছা। এই যে লেখাগুলো আরও কম কম লিখবেন, প্রয়োজনে আপনি আরও শর্ট লিখতে পারেন, ঠিক আছে। আর এটারও চাইলে আপনি আরও 1 লাইন বানিয়ে ফেলতে পারেন, বানান আপনার মতো, চ্যাট জিপিটির সাহায্যে করে ফেলবেন। ওকে, তাহলে এগুলোও হয়েছে, এইটাও হয়েছে। এবার আপনি একটু বলেন তো, জব শিট এবং জব স্পেসিফিকেশন শিটের মধ্যে পার্থক্য কি? জব শিট আর জব স্পেসিফিকেশন শিটের মধ্যে পার্থক্য আমি জানি না। তবে আমাদের জবগুলো এভাবে আসে, তাই আমি ওই ফরম্যাটটাই ফলো করে বানাইছি আরকি। আর এখানে যে জবটা দেওয়া আছে হুম সেটা আসলে ওইটাই আমি যেটা বললাম, আমাদের যে জব শিট গুলো আসছিল সামনে, হুম, আমি যেটা দেখছিলাম যে আমাদের এভাবে আসে, তাই আমি ওই ফরম্যাটটা মেইনটেইন করে করার চেষ্টা করছি আরকি। চমৎকার। কিন্তু এখানে বিষয়টা বোঝাতে হবে, জব শিট মানে হচ্ছে জবটা আমি মানে করব কিভাবে, ওইটার স্টেপগুলো লেখা থাকে জব শিটে। আর স্পেসিফিকেশন শিটের মধ্যে লেখা থাকে একবারে স্পেসিফিকলি জব করার সময় কোন কোন বিষয়গুলো মাথায় রাখবো, আউটপুটটা কেমন আসবে সেটা। বুঝতে পারছেন স্যার এবার? আচ্ছা। হ্যাঁ, তার মানে, এবার বুঝতে হ্যাঁ, পারছি। তার মানে মানে আমার কম্পিউটার চালু করতে হবে, এটা কি জব শিটে পড়ে নাকি জব স্পেসিফিকেশন শিটে পড়ে? কম্পিউটার চালু করতে হবে, এটা একটা স্টেপ হতো, একটা কম্পিউটার স্টেপ, চালু তার করা। মানে এটা জব শিট, তাই না? কম্পিউটার জব চালু করতে ভিতরে হবে, পড়ে। পরে ব্রাউজার চালু করতে হবে, পরে নেট কানেকশন করতে হবে, এই যে এগুলো হচ্ছে স্টেপ, স্টেপ মানে জব শিট। আর ওই স্পেসিফিকেশন শিটে লেখা থাকবে যে আমার ফন্ট কালার এত হইবে, এই লাল হবে, কালো হবে, এগুলো হচ্ছে স্পেসিফিকেশন শিটে। ওকে, গুড, এগুলো দিয়ে দিয়েছেন, খুব ভালো হয়েছে, মাশাল্লাহ। এইখানে আপনি কি করবেন, এই যে এইটাও ঠিক আছে, গুড। একটা জিনিস দেখেন, আপনি কিন্তু এখানে পারফরমেন্স ক্রাইটেরিয়া এখানে 5টা আছে না, আপনি কিন্তু একটার উপর করছেন, কিন্তু আপনি 5টা লিখে ফেলছেন, হুম, তাই না? এই জন্য আমি বলবো যে আপনি উপরের মানে সবটার উপরেই লিখে ফেলবেন প্লিজ। আচ্ছা, তারপর এখানে আরেকটা অপশন যুক্ত করবেন, যে দেখেন আপনার ওই সিভিএলএম এর ভিতরে আছে, এই সিভিএলএমটা কে লিখছে সেখানে আপনি এইভাবে ও, আপনার নাম, নাম্বার, আচ্ছা, মোবাইল নাম্বার, এখানে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন, আপনার নামটা, এটা দেখে ফেলবেন, দেখলে হয়ে যাবে, এটা একটু যুক্ত করে দিয়েন, হ্যাঁ প্লিজ। আচ্ছা, এখানে আপনি কলম দিয়ে আচ্ছা। লিখবেন এগুলা, ওকে, চলে। কলম দিয়ে হ্যাঁ, এটা কলম দিয়ে আপনি কমেন্টস। শর্টলি লিখে ফেলবেন, ঠিক আছে। কারণ আপনার পিআর আপনাকে ফিডব্যাক দিবে, ভাই সে কি আপনার কম্পিউটারে এসে টাইপ করবে? নট, সে আপনাকে কলম দিয়ে দিবে, তাই না? সে আপনার ক্লাস দেখবে, ভাগে আপনাকে ফিডব্যাক দিবে। তারপর এটা তো আপনি পার্সোনাল ইভ্যালুয়েশন আপনি কলম দিয়ে লিখতে পারেন, সরি ইয়ে দিয়ে লিখতে পারেন, সমস্যা নেই, চলে। আচ্ছা, তারপর
আপনি তো আমাকে এই প্রশ্নটা করছিলেন, তাই না? এই যে প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্ট প্ল্যান এবং টেকনিক্যাল স্কিল ডেভেলপমেন্ট প্ল্যান। এবার আপনি হ্যাঁ, আমাকে আমি বলেন। এইটাতে আইসা সিবিএলএম এ দেখা শুরু করতেছিলাম। তখন দেখি ২ টা নিয়ে আমি মানে দারুণ আচ্ছা, আপনি বলেন এই যে প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্ট প্ল্যান বলতে কি বোঝায়? প্রফেশনাল আর টেকনিক্যাল বলতে কি বোঝায়? ওখানে আমি যেটা দেখছিলাম হ্যাঁ, প্রফেশনাল ডেভেলপমেন্ট বলতে ওই সিবিএলএম যেটা ছিল সেটা হলো আমার যে স্কিল গ্যাপ আছে, সেই স্কিল গ্যাপটা ফিল করার জন্য আপনার একটা স্কিল কি স্টেপ মানে নিচ্ছি আমি সেটা। আচ্ছা, আর এখানে বোঝানো হয় প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্ট প্ল্যান মানে হচ্ছে ভবিষ্যতে আমি সিভিটি অ্যান্ড এই রিলেটেড কোনো কোর্স করব কিনা, সেটা হচ্ছে প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্ট প্ল্যান। আর টেকনিক্যাল স্কিল ডেভেলপমেন্ট প্ল্যান হচ্ছে, এই যে দেখেন এখানে আসতেছে পরেরটাতে, টেকনিক্যাল স্কিল ডেভেলপমেন্ট প্ল্যান হচ্ছে মানে আমি আর কি লেভেল করব, যেমন আপনি এখানে দিলেন কি ডাটা অ্যানালাইসিস অ্যান্ড ব্লগিং, বিগ ডাটা, বিগ ডাটা। এটার উপর আপনি একটা করবেন, তাই না? তাহলে হয়েছে যে, আচ্ছা আমি আপনার একটা চেক করি, তাহলে আপনি বুঝতে পারবো যে আপনি সব পারেন কি না। আমাকে আপনার মেলটা দিয়েছেন, ট্রেনার রেখেছেন, এখানে লেভেল 4 বসাইছেন, হ্যাঁ। এখানে অফ দ্য জব এবং অন দ্য জবের মধ্যে পার্থক্য কি? আপনার কথা আসতেছে না মনে হচ্ছে স্যার। হ্যালো স্যার, শোনা যাচ্ছে? আমার নেটওয়ার্ক একটু হয়ে গেছে। আচ্ছা, বলছিলাম অফ দ্য জব এবং অন দ্য জবের মধ্যে তফাৎটা কি? আচ্ছা, একটা বিষয় হচ্ছে যে এটার পর আমাদের একটা সার্টিফিকেটের পার্ট থাকে, সার্টিফিকেশন, মানে অর্থাৎ আপনি যে এইটা করলে একটা সার্টিফিকেট পাবেন, এরকম একটা সার্টিফিকেশনের একটা পার্ট থাকে, ওইটা আপনার অ্যাড হয় না এখানে। হ্যালো। জি স্যার, শোনা যাচ্ছে এবার? নেট প্রবলেমটা কি আমার? আমারও মনে হয় আচ্ছা, কারেন্ট চলে গেছে তো। আলহামদুলিল্লাহ। এখন কি বোঝা যায় স্যার? ওই যে এখন স্ক্রিন দেখা যাচ্ছে। আচ্ছা, ইয়ে হ্যাঁ, হ্যাঁ, এখন বোঝা যায়। আপনার ওখানে একটা প্রশ্ন করছিলাম, অন দ্য জব এবং অফ দ্য জবের মধ্যে তফাৎ কি? আবার আসতেছে না কথাবার্তা। আচ্ছা, আমি একটা কাজ করি। আমি হয় লিভ নিয়ে আবার জয়েন করছি। হ্যাঁ? নেট দেখি। আচ্ছা, আমি লিভ নিচ্ছি। লিভ নিয়ে আবার জয়েন করছি। দেখি তখন এটা ঠিক হয় কিনা। আচ্ছা ঠিক আছে স্যার। আমার কারেন্টটা চলে গিয়েছে, সো আমি ক্যামেরাটা অফ করে রাখতে পারি এখন। আচ্ছা থাকুক। জি, এবার কি দেখা যায়? খায়রুল স্যার, হ্যাঁ, দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে এখন। আচ্ছা, এখানে আপনার একটা প্রবলেম দেখলাম যে আপনার এই যে এখানে সার্টিফিকেশনটা অ্যাড নাই, ঠিক আছে? এখানে একটা সার্টিফিকেশন একটা পার্ট থাকে, দেখেন আপনার সেটা এখানে অ্যাড করা হয় নাই, হ্যাঁ। আচ্ছা, এগুলো কি বুঝে বুঝে করেছিলেন? আমাকে এখানে দেখা লাগবে, চেক করা লাগবে টেকনিক্যাল এবং প্রফেশনালের ভিতরে কি কি বসাইছেন ইউনিট এলিমেন্ট? হুম, হুম, ওই যে টেকনিক্যাল প্রফেশনাল যে ইয়াটা আছে সেটার সার্টিফিকেশন এড করা লাগবে। হ্যাঁ, প্রফেশনাল লাগবে না, প্রফেশনালটা লাগবে না, টেকনিক্যালটা আচ্ছা, লাগে। আচ্ছা, এবার আমরা চলে আসছি, এখানে সার্টিফিকেট অ্যাড দিবেন তাহলে, হ্যাঁ। আর টেকনিক্যাল। এগুলোকে এক পেজে নিয়ে আসতে পারলে ভালোই তো।
আচ্ছা যাক, এবার একটু এই ম্যাট্রিক্সে দেখি। হাজার আচ্ছা। হাজার শিক্ষার্থীরা এই ম্যাট্রিক্সে ভুলটা করে। এখানে অনেক বড় ভুল হয়। আর আপনি যে ফন্ট সাইজগুলো একটু ক্লিয়ার করার চেষ্টা করেন। এখন দেখেন এই যে আপনি ডি মানে ডেমনস্ট্রেশন, ডাব্লিউ মানে রাইট, ও মানে ওরাল। আচ্ছা ঠিক আছে। এখন দেখেন আচ্ছা। ডাব্লিউ মানে হচ্ছে রিটেন কোশ্চেন। প্রথম প্রশ্ন আপনারা এখানেই করবে। রিটেন কোশ্চেন আপনি কয়টা টিক দিয়েছেন আমি একটু দেখি। 1 2 3 4 5 6 7 8, 8টাতে টিক দিয়েছেন। এখন 8টা রিটেন কোশ্চেনের প্রশ্ন আছে কিনা সেটা আমি আপনার রিটেন কোশ্চেনে গিয়ে চেক করে আসবো। এই যে দেখেন এখানে আপনি রিটেন রিটেন কোশ্চেন নিয়েছেন। কোশ্চেন এখানে ৮ টা আছে কিন্তু আমি ১০ টাই যেহেতু নেওয়ার প্ল্যান করছি তাই একটা জায়গা থেকে আচ্ছা 10টা কোশ্চেন নিয়েছেন তাহলে হ্যাঁ, আমি যেহেতু ১০ টা এক্সাম নিব তাই ওই ৮ টা যে টিক দিছি ওই ৮ টা থেকে ১০ টা কোশ্চেন বানাইছি। ওকে, হইতে পারে, চমৎকার। আপনি চাইলে 5টা করে ফেলেন। আমার অনুরোধ থাকবে যে আপনি 5টাতে নিয়ে আসেন। 5টাতে টিক রাখেন। না এখন বোঝা যাচ্ছে যে আপনি সবগুলো এলো পতারে টিক দিয়ে দিছেন, তাই না? মানে আপনার এটার জন্য আবার কথা বলতে হচ্ছে। এটা একটা বিষয়। আপনি চাইলে 5টাতে আচ্ছা দিবেন, ঠিক 5টা আছে। প্রশ্ন নিয়ে আসবেন, হ্যাঁ? আচ্ছা তারপর ওরাল। এখন আপনার আমি প্রশ্ন করব, যেমন আমার একটু বুঝায়েন কারণ আমি এই সেক্টরে কম বুঝি। বুঝতে এখান থেকে আপনি জবটা নিয়েছেন কোনটা থেকে? এগুলাতে সবগুলো পিসি লিখে রাখছেন না? এখন এখানে ওনার মেইনলি জবটা হবে কি? সে হ্যাঁ, হ্যাঁ। করবেটা কি? সে আ করবে কি? এই যে চেক করবে, মনিটর করবে এটা? তার না ফাইনাল ও জবটা এই যে আসতেছে কোথা থেকে? সে জব করবে হলো সেটআপ করবে হলো ওয়েবমাস্টার টুল অ্যান্ড ওয়েব অ্যানালাইটিক্স। এটা এটা এখান থেকে ডিরেক্ট কোনটা থেকে হিট হচ্ছে? কোন পিসি থেকে? উপরেরটা থেকে আর উপ- নিচেরটা থেকে। এটা দুটা থেকে থেকেই এই মানে ম্যাট্রিক্স থেকে। কম্বাইন করে একটা জব আসে। লেভেল 4 এ একটা ওই জবটাই আসছিল তাই আমি ওইটার মতো করেই বানানোর চেষ্টা করছিলাম। মানে একটাই জব মানে সেখানে ওয়েবমাস্টার টুলও সেটআপ করতে বলে আবার Google Analytics ও সেটআপ করতে বলে। তো আচ্ছা আপনি ওই তো, দুটা থেকেই সে ইয়ে করবে আচ্ছা এই জন্য আপনি কি জবটা। করলেন ডেমোতে? আপনি কি করছেন? এই একটাতে টিক দিয়েছেন, দুইটাতে টিক দিয়েছেন, তিনটাতে টিক দিয়েছেন, তো আপনার এই প্রথমটা কি তার লাগবে না? এখানে হইলো যে আইডেন্টিফাইড মানে আমি নিছিলাম যেগুলো দেখেন এটা লাগতেছে Google Webmaster Tool এড এখান থেকে শুরু হচ্ছে আসলে। সেজন্য এগুলো নিছি। ওইটা যেহেতু তারা ইয়ে লাগতেনি ইয়ে করেনি। আচ্ছা, আহ, এটা কেন লাগবে না? প্রথম কথা হচ্ছে যে ধরেন সে যদি এই ম্যাট্রিক্স করতে চায়, ম্যাট্রিক্স মানে তো মাপা, সে তার কাজটা কিরকম হয়েছে, তাই না? এখন ধরেন সে যদি মাপতে চায় তার তো অবশ্যই তার আইডেন্টিফাই করার মতো যোগ্যতা থাকতে হবে, থাকতে হবে। খায়রুল স্যার, থাকতে হবে। তাইলে তাইলে হ্যাঁ, এটাতে হ্যাঁ। ঠিক হবে। সাধারণত ডেমোতে সবগুলোতে ঠিক হয়, বুঝতে পারছেন? ও ডেমোতে আচ্ছা। সাধারণ সবগুলোতে ঠিক হয় কারণ আপনি আমি ভাবছিলাম যে যেগুলো আসলে ওখানে কাজ বোঝাচ্ছে মানে এইগুলো কাজ ওইগুলো কাজ সেগুলো নিয়ে হয়তোবা জব ডেমোতে ইয়ে করবে ডেমোতে আরকি সেরকম সাধারণত দেখছি। সবগুলোতে ঠিক হয়ে যায়। এটা হচ্ছে বিষয়। তো আপনি দেখেন আমি বুঝিয়ে দিচ্ছি, আমি মিলিয়ে দিচ্ছি। দেখেন সে যদি ধরেন আপনি ফেসবুক পোস্ট করা শিখাইলেন, হ্যাঁ? এখন সে যদি ফেসবুক পোস্ট আইডেন্টিফাই করতে না পারে, যে সে হুম। চ্যানেলই আইডেন্টিফাই করতে না পারে, তাহলে সে ফেসবুকে করবে না টিকটকে করবে? এটা তো তার একটা ডেমোর একটা অংশ। সে পারতেছে কিনা তার একটা অংশ কিন্তু। তার মানে ডেমোতে সবগুলোতে টিক দিয়ে দেন, অসুবিধা নেই। তারপর একটু ভালো করে পড়বেন। যদি একটা দুইটাকে বাদ দেওয়া যায় এক্স্যাক্টলি কোনো দলিলের ভিত্তিতে, যুক্তির ভিত্তিতে, তাহলে আপনি করবেন, সমস্যা নেই। এরপর পোর্টফোলিও এই অংশটা কেটে দিতে পারেন বা রাখতে দলিলের পারেন। ভিতরে চুক্তির ভিতরে কি কেউ যদি সেটআপ করতে পারে তাহলে সে আইডেন্টিফাই করতেও পারবে। সেজন্য আমি আসলে ওইজন্যও রাখিনি। না মানে না, এমনভাবে রাখার চেষ্টা করতেছিলাম যাতে যেটা করলে আগের গুলো হয়ে যায়। সেজন্য আমি ওদের গুলোতে টিক দেই নাই। এটাও না ছিল এখন একটা কথা ইয়ে হচ্ছে আপনি আমার। সব দিয়ে ফেলবেন, হ্যাঁ? এটা হচ্ছে কথা। তারপর স্যার দেখেন ওরাল কোশ্চেন। ওরাল কোশ্চেন আপনি 1 2 3 4 5 6টা ওরাল কোশ্চেন নিছেন। 6টা কোশ্চেন আছে নিচে ওরাল কোশ্চেন। ওরাল কোশ্চেনের 6টা কি আছে হ্যাঁ, এখানে? আছে ৬ টা। 6টা, হ্যাঁ? আপনি 5টা করে ফেলবেন। ওরাল কোশ্চেনও 5টা করবেন স্যার, হ্যাঁ? আদা আচ্ছা। আদা করাটা ঠিক হচ্ছে না। এটা গেল, এবার এটা বুঝলাম। তাহলে এটা নিয়ে আর কথা নাই, হ্যাঁ? ম্যাট্রিক্স নিয়ে মোটামুটি কথা বলা শেষ। তারপরেও যদি আপনারা কেউ যদি বলে যে আপনি এতগুলোতে কেন টিক দিছেন, ধরেন কেউ যদি এরকম করে ফেলে যে ধরেন টিক দিছে 7টাতে কিন্তু প্রশ্ন লিখছে ওখানে 5টা, তখন সে তো গাত্তারামি করতে হবে, তাই না? গাত্তারামি করা ছাড়া তো হবে না। সে বলবে যে স্যার, প্ল্যানিং ম্যাট্রিক্স মানে হচ্ছে প্ল্যানিং ম্যাট্রিক্স মানে হচ্ছে যে সঠিক মেথড সিলেক্ট করা, যে আমি এই পিসিটা থেকে আমি কি রিটেন নিব, ডেমো নিব, না ওরাল নিব, এটা আমি
এখানে জাস্ট সিলেক্ট করব, ডিরেক্ট কোশ্চেন এখান থেকে নিয়ে আসবো, বিষয়টা এরকম না। আর অ্যাসেসমেন্ট প্ল্যানিং ম্যাট্রিক্স, এর ম্যাট্রিক্সের সংজ্ঞাই তো হচ্ছে এটা যে আমি যথাযথ মেথড সিলেক্ট করা। সো স্যার আমি সিলেক্ট করছি, এখান থেকে আমি প্রশ্ন নিব চিন্তা করছি, কিন্তু আমি নিলাম না, আমি প্রশ্নের সময় 5টা নিছি। তো এভাবে কিন্তু যুক্তি দেওয়া যায়। যখন আপনি এভাবে বুঝিয়ে বলতে পারবেন তখন কিন্তু অ্যাসেসর মহোদয় আপনার সাথে কোনো ধরনের খারাপ ব্যবহার করবে না। যখন আপনি এই কথাগুলো বলতে পারবেন না তখন ভাববে যে এ পড়ে নাই, শিওর এ পড়ে নাই। তাহলে এটা বুঝলাম। এবার দেখেন এখানে কি লেখা আছে, সেলফ অ্যাসেসমেন্ট ইউনিট বিং অ্যাসেসড। আচ্ছা ঠিক আছে, এটা কি ওই যে সে কি পারে এটা, হ্যাঁ, ক্যান আই ডু, সে ঠিক দিবে। আচ্ছা ওখান থেকে ওই এলিমেন্ট গুলো নিছে। আচ্ছা, এগুলো কি মানে আপনি স্কিলে কনভার্ট করছিলেন? হ্যাঁ, এগুলো স্কিলে কনভার্ট করছিলাম, চমৎকার, সেগুলোই এখানে নিয়ে আসছি। চমৎকার স্যার। আচ্ছা এখানে হইলো এটা, তারপরে এটা বসাইছেন। ওকে, এবার এই জায়গাটা আপনার এখানে এখানে হাত দিতে হবে। এখানে আপনি কমপক্ষে 8 জনের ডাটা এন্ট্রি করে ফেলবেন, কমপক্ষে 8 জন, এখানে 10টা সিরিয়াল হবে। কেন, ধরেন আপনি 8 জনেরটা ডাটা এন্ট্রি করলেন, 2 জনের আপনি অ্যাবসেন্ট দেখাবেন, এই যে এখানে গিয়ে এই যে আপনি তো এগুলো লিখে ফেলছেন, টোটাল অ্যাবসেন্ট 24 জন। আপনি 12 জনের ব্যাচ করাবেন স্যার, হ্যাঁ 24 জন না, 12 জনের ব্যাচ করাবেন। এখানে লিখবেন 12, প্রথমটাতে 12, প্রেজেন্ট রাখবেন ধরেন 8 জন, আর অ্যাবসেন্ট রাখবেন 2 জন, তাহলে 8 জনেরটা আপনি এখানে ফিল আপ করে ফেলবেন। দেন তারপর আপনি বের করে আপনি এগুলোতে সিইটি লিখে ফেলবেন, হ্যাঁ। আর এমনকি আপনাকে কিন্তু এই প্রশ্নগুলা আপনারা জানেন না হয়তো, বা আপনারা যে এখানে, আচ্ছা বোঝাচ্ছি পরে, আগে বলেন এটা বুঝছেন কিনা যে 8 জনের ডাটাটা এন্ট্রি করবেন, এখানে 8 জনকে প্রেজেন্ট দেখাবেন, 2 জনকে অ্যাবসেন্ট দেখাবেন, আর টোটাল ক্যান্ডিডেট 12 জন রাখবেন। এটা কি বুঝতে পেরেছেন? হ্যাঁ, বুঝতে পারছি। আসলে ওই 2 জন যে অ্যাবসেন্ট থাকবে তারা কি যে এখানে নট ইয়েট কম্পিটেন্ট আছে সেখানে কি টিকে দিব ওদের ঘরে? এনওয়াইসিতে টিক দিয়ে দিবেন, হ্যাঁ এনওয়াইসি লিখে দিবেন, হ্যাঁ। এখন এইটা আপনাকে কি করতে হবে, এটা কিন্তু আপনি বাসা থেকে একদম পুরায় নিয়ে যাবেন, মানে এখানে যা আছে না এগুলো কলম দিয়ে লিখবেন আপনি, যা যা লিখার। এটা আপনি অ্যাসেসরের সামনে করে দেখাতে হবে এরকম না, আপনি এভিডেন্স মানে হচ্ছে আপনি এগুলো করতে পারেন, আপনি কয়জন উপস্থিত হয়েছে না হয়েছে এগুলো সব লিখতে পারেন বুঝে বুঝে। আর এবার বলেন তো এই কম্পিটেন্সি অ্যাসেসমেন্ট এগ্রিমেন্ট শিট, বলেন তো এই শিটটা, এই এগ্রিমেন্টটা আসলে কার কার সাথে হয়? বুঝিনি। মানে এটা তো একটা এগ্রিমেন্ট শিট না, এই যে 18 হ্যাঁ, নম্বর হ্যাঁ। এভিডেন্স কম্পিটেন্সি অ্যাসেসমেন্ট এগ্রিমেন্ট শিট, এই এগ্রিমেন্ট তো মানে একটা চুক্তি হচ্ছে, এই চুক্তিটা আসলে কার কার সাথে হচ্ছে? মানে এটা তো একটা চুক্তি, তাহলে কার কার সাথে হচ্ছে? এটা হচ্ছে যে অ্যাসেসর এবং এটা ক্যান্ডিডেট, চুক্তি হচ্ছে অ্যাসেসরের সাথে ক্যান্ডিডেটের সাথে। ক্যান্ডিডেটের সাথে, হ্যাঁ। তার মানে অ্যাসেসর মানে আমাকে এগুলা বলছে, এই যে 6টা পয়েন্ট বলছে, যদি বলে থাকে তাইলে হ্যাঁ, এখানে ওই যে সিগনেচার। শুরুতে আইসা যে ইয়েগুলো বলে আরকি। হ্যাঁ হ্যাঁ, তার মানে আপনাকে কিন্তু এই যে এভাবে জিজ্ঞেস করবে যে এটা কার সাথে, তাড়াতাড়ি উত্তর আসতে হবে, তাহলে এটাও ক্লিয়ার। আচ্ছা এবার এখানে আসি, রিটেন কোশ্চেন তো আপনি করেছেন, রিটেন কোশ্চেন লেখার জায়গা রাখছেন, মাশাআল্লাহ ভালো করছেন, খুব ভালো করেছেন, ভালো হয়েছে। এগুলা কি করবেন জানেন আপনি, এটা প্রিন্ট করে বের করার পর আপনি অ্যান্সার লিখে ফেলবেন, আপনি কলম দিয়ে অ্যান্সার লিখে ফেলবেন, হ্যাঁ। কলম দিয়ে অ্যান্সার লিখে হয় ওরে এটা পাস করাবেন, না হয় ফেল করাবেন, এটা আপনার দায়িত্ব। এখন আপনি এটা যদি নট ইয়েট দেন, মানে এনওয়াইসি দেন, তাহলে আপনি ওই উপরের এই যে আবার এখানে গিয়ে আবার রেজাল্ট শিট তৈরি করে ফেলবেন, অ্যাটেন্ডেন্স শিটের মধ্যে এনওয়াইসিটি দিয়ে ফেলবেন, বুঝতে পারছেন স্যার? তবে আমার হ্যাঁ, হ্যাঁ। অনুরোধ থাকবে যে আপনি কম্পিটেন্টই দিবেন, এটা বিশেষ করে যারটা লিখবেন এটা কম্পিটেন্ট দিবেন, তাহলে বোঝা যাবে আপনি পজিটিভ থিঙ্কের মানুষ। আচ্ছা তারপর আসতেছি আমি, জব শিট তো আপনি বুঝেন, ওই সময় একবার বুঝাই ফেলছি, স্পেসিফিকেশন শিট বুঝাই ফেলছি, ওকে এটাও হয়ে গেছে। ওরাল কোশ্চেনও চলে আসছে, ওকে ওরাল কোশ্চেনের অ্যান্সারও চলে আসছে, স্যাটিসফ্যাক্টরি কিনা এটাও বলছেন, ওকে। এইবার আসতেছে আপনাদেরকে এই যে ইয়েতে পোর্টফোলিও আছে, লেভেল 4-এ পোর্টফোলিও চেক করে, না, না, তাহলে পোর্টফোলিও চেক করে। আপনি ওই যে ম্যাট্রিক্সে পোর্টফোলিও লেখা রাখছেন, সো ওইটা কেটে দিতে হবে, হ্যাঁ। এই অপশনটা কেটে দিতে হবে, এই যে পিটা কেটে দিতে হবে, এই পিটা, এবং এখান থেকেও পিটা কেটে দিতে হবে। আচ্ছা তারপর আর একটু চেক করি, মোটামুটি ও আপনার হয়ে এখানে গেছে। জি একটা জিনিস আছে মানে উপরের শিটে যে স্যাটিসফ্যাক্টরি লেখা আছে কোথায়? ওরাল এন্ড এই যে এখানে এই যে ১ মিনিট একটু নিচে যে ফিডব্যাকের এখানে ক্যান্ডিডেট ওভারঅল পারফরম্যান্স ওয়াজ স্যাটিসফ্যাক্টরি। হ্যাঁ? তো যদি সে পারে তাহলে স্যাটিসফ্যাক্টরি, না পারলে নট ইয়েট, নট স্যাটিসফ্যাক্টরি।
এই জায়গায় যদি দেয় তার মানে তার তো তাহলে এটাতে সে মানে হচ্ছে না। তাহলে তো সে নট ইয়েট নট কমপ্লিটেড ইয়েট, হয়ে হ্যাঁ, গেল। যারে নট ইয়েট দিবেন তারে আপনি তখন এটাতে টিক দিবেন। ধরেন আরেকটু উপরের দিকে আরেকটু উপরের ইয়েতে যান। দেখেন ওখানে ২ টা এটাই। এই যে এখানে বলতেছে the candidate underpinning knowledge was satisfactory not satisfactory। তারপরে বলতেছে হলো যে candidates এই যে নিচে, হুম, হুম, হ্যাঁ, হুম। হ্যাঁ। এখানে এটা বলতেছে ক্যান্ডিডেটস আন্ডারপিনিং নলেজ ওয়াজ স্যাটিসফ্যাক্টরি আর হলো নট স্যাটিসফ্যাক্টরি। আরেকটা হলো ক্যান্ডিডেট এর হলো কি দ্য ক্যান্ডিডেটস ওভারঅল ডেমনস্ট্রেশন নো স্যাটিসফ্যাক্টরি। এই জিনিসটা অ্যাকচুয়ালি কি অবশ্যই আপনি ২ টাতে টিক, মানে যদি সে পাস করে তাহলে ২ টাতে দিয়ে দিবেন। আর যদি সে নট ইয়েট হয় তাহলে ২ টাতে নট ইয়েট দিবেন। মানে এবার একটু বুঝতে হবে যে আন্ডারপিনিং নলেজ মানে কি? যেমন ধরেন আপনি পানি খাবেন, তাইলে পানি খাইতে আন্ডারপিনিং হলে নলেজ মানে ওই জবটা করতে গেলে তার যে মানে নলেজটা থাকা দরকার, না হুম, থাকলেই হবে না সেই। সেটা। তার মানে যদি সেটা, যার এটা থাকবে অবশ্যই সে পাস করার মতো যোগ্যতা রাখে। ঠিক আছে? এমনও হইতে পারে, ধরেন তার আন্ডারপিনিং নলেজ আছে কিন্তু আসলে এক্সাক্ট হ্যাঁ, মানে এইটাই। ফিডব্যাকটা ভালো না। তো এক্ষেত্রে মানে পেঁচালো যায়, হ্যাঁ? তবে কথা হচ্ছে যে আপনি যেহেতু এটা নিজে করে ফেলবেন, আপনি ২ টাতেই স্যাটিসফ্যাক্টরি দিবেন। মানে যার নাম-টাম দিয়ে এটা কিন্তু আপনি ফিল করবেন কলম দিয়ে। এটা আপনি কলম দিয়ে ফিল করবেন। আমি করছিলাম যে এভাবে ওই যে নামগুলো আমরা অ্যাসেসমেন্ট এর দিনে লিখে কলম দিয়ে সেগুলো আমি কলম দিয়েই লিখি। হ্যাঁ, এগুলো কলম দিয়ে লিখে ফেলবেন। মানে এই ফুল এভিডেন্সটা কিন্তু আপনি মানে ডিরেক্ট অ্যান্সার হিসেবে জমা দিবেন আরকি, হ্যাঁ? পোর্টফোলিওটা কেটে ফেলতে হবে, এখানে দিবেন, ওকে ঠিক আছে। এখানে একটা যেটা কাজ করতে পারেন, আপনি একটা ইউনিট নিয়ে কাজ করতেছেন না? তো এখানে তো একটা ইউনিট চলে আসার কথা, আপনি পুরো ফুল সিএস নিয়ে আসছেন। পুরো সিস নিয়েছি তার মানে দেখতে যাতে একটু ভালো লাগে। অনেকগুলো থাকে সেজন্য আচ্ছা, ধরেন আরকি। তার মানে ধরেন আপনি ওরে এটাতে স্যাটিসফ্যাক্টরিতে ক্লিক দিয়ে দিয়েছেন, তার মানে সে কি সবগুলোতে কম্পিটেন্ট? তাহলে তো এরকম হয়ে যাচ্ছে। যদি আপনি, এজন্য আপনি কি করবেন, যদি সবগুলো আনতে চান তাহলে আপনি এভাবে সবগুলোতে দাগ দিতে পারেন, আর নাহলে শুধু একটাই রাখেন। মানে এখান থেকে যেটা আপনার, এই যে এটা আপনার, তো এটা তার মানে এই উপরে এগুলো কেটে দিবেন, এটা এই দুইটা কেটে দিবেন। তাহলে সে এইটাতেই পাস হবে, ফেল হবে, এটার উপরেই তার রেজাল্ট কার্ড তৈরি হবে, বাকিগুলোর দরকার নাই। বুঝতে পেরেছেন স্যার? এখন প্রশ্ন হচ্ছে আচ্ছা। এখানে এবার বলেন, এই যে সোয়া, মানে সোয়া এর ফুল ফর্ম কি? স্টেটমেন্ট অফ অ্যাচিভমেন্ট, হ্যাঁ? এই সোয়াট আপনি তখন আপনি কখন দিবেন এটা জিজ্ঞেস করলাম। যদি সে রিটেনে পাস করে এবং যে জবগুলো আছে সেই জবগুলোর ভিতরে যদি একটা মানে পা মানে ভালো করতে না পারে আর যদি মনে হয় ওইটা ভালো না করলেও সেই ইন্ডাস্ট্রিতে সেই জবটা মানে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড অনুযায়ী পারফর্ম করতে পারবে রিয়েল ওয়ার্ক প্লেসে তাহলে তাকে ওইটা দেওয়া যেতে পারে। আচ্ছা, তার মানে খুব ভালো বলছেন। ধরেন সে রিটেনও পাস করছে, তারে আপনি মানে তার ২ টা জব নিলেন, ২ টা জবের মধ্যে সে একটাতে পাস করছে। তার মানে জব 1 এ পাস করছে আর ওরালেও সে পাস করছে। কিন্তু জব 2 তে কিন্তু সে ফেল। ক্লিয়ার? হুম। তখন আপনি তারে কি দিবেন? যদি সে যে জবটাতে ফেল করছে, সেই জবটাতে ফেল করার পরেও যদি মনে হয় যে সে ইন্ডাস্ট্রিতে এই জবটা পারফর্ম করতে পারবে, তাহলে তাকে SOA দেওয়া যেতে পারে। আচ্ছা, বিষয়টা এরকম না, ডিরেক্ট এভাবে বলা যাবে না। উত্তরটা হচ্ছে এরকম, ধরেন আপনার মানে সোয়া সে তখনই পাবে যখন সে সবগুলাতে কিছু কিছু পারবে। ধরেন 4টা জব আপনার পরীক্ষায় আসছে, ধরেন একটা ফেসবুক চ্যানেল খোলা, ফেসবুক পেজ খোলা, ইউটিউব চ্যানেল খোলা, ধরেন এই 2টা জব আসছে। 2টা জবের মধ্যে সে যদি যে কোনো একটা জব পারে, এই যে এখানে আমি যেটা দেখাইলাম, মানে একটা পারলেই সে সোয়া পাবে, আরেকটা না পারলে অসুবিধা নেই, 3টা জব না পারলেও অসুবিধা নেই, সে সোয়া পাবে। কারণ তার ও এখন যেটা দাঁড়ালো সেটা হলো এই যে রিটেন, ওরাল এবং ডেমোর ৩ টাই পারতে মানে ৩ টাতে তিনোটার যদি কিছু কিছু, কিছু কিছু অংশ করে পারে পারতে হবে। তাহলেই সে SOA পাবে। সোয়া, হ্যাঁ, এটা পাবে। আর যদি ধরেন সে রিটেনে ফেল, তাইলে কিন্তু সে সোয়া পাবে না। সে তখন কি পাবে বলেন তো? সে ডিরেক্ট নট ইয়েট হয়ে তখন যাবে, ঠিক আছে? নট সোয়া, তো সোয়া এবং এখন এনসি। কেউ যদি সোয়া পায় তাহলে সেও তো নট ইয়েটই হচ্ছে। হ্যাঁ, ওইটা বুঝতে পারছি। কিন্তু এটা এমনও তো হইতে পারে মানে সিচুয়েশনটা। হ্যাঁ, হ্যাঁ, তাহলে আমার মানে হয় মানে প্রাথমিক উত্তর হচ্ছে যে অহরহ হয়ে যাচ্ছে নট এরকম ইয়েট। যাদের একটা জব আছে শুধু তারা একটা জব পরবর্তীতে গিয়ে রিঅ্যাসেসমেন্ট দিচ্ছে। মানে আমি রিয়াল লাইফ এক্সাম্পল আচ্ছা, হিসেবে আচ্ছা, নিলাম হ্যাঁ, আরকি। হ্যাঁ, শিওর, তাদেরও শিওর, কিন্তু নট শিওর। ইয়েটই দেখায়। নট ইয়েটই আসবে, শিওর 100% নট ইয়েট আসবে। সে এটা আমার নট ইয়েট স্টুডেন্টরা আসবে এরকম কিন্তু হয়েছে। তার হয়তোবা SOA তে ঠিক থাকবে। আর ওইটা দেখে সে বুঝবে যে ইন্ডাস্ট্রি তেমন হ্যাঁ, সে কিছুটা পারে। হ্যাঁ, আর হ্যাঁ, ওই নট ইয়েট ওই একটা জব নট ইয়েট আসছে বলে সে ওইটা যখন দিবে তখন সে ফুললি কম্পিটেন্ট হবে। এরকম করে হ্যাঁ, তার হ্যাঁ। বিষয়টা এটা আপনি বুঝতে পেরেছেন। কম্পিটেন্ট হবে না, হ্যাঁ? আমার এই যে কম্পিউটার অপারেশনের একটা ব্যাচের কিছু স্টুডেন্ট এভাবে ফেল করছিল, হ্যাঁ? শুধু জব 1টা 2টাতে ফেল করছিল, তাদেরকে নট ইয়েটই আসছে। তাহলে এটা হয়ে গেল। এবার ধরেন
ধরেন সে এই যে এখানে কিন্তু লিখে দিতে হবে, এই দেখেন প্লিজ স্পেসিফাই, এখানে লিখে দিতে হবে যে কোন জবে নট ইয়েট। না 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 কুড়ি চলে যাচ্ছে নেট, ঠিক আছে লক মারি এটা আমারটাই চলে গেল। আফসোস ইয়া ওয়াইলাতানা মালি হাযাল কিতাব বন্ধু বান্ধব একটা আত্মসম্মান লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আচ্ছা যাই হোক, আমাদের এভিডেন্স শেষ। হ্যাঁ, ওটা আমি তাকে ভয়েস করে পাঠিয়ে দিব। সরি মানে তুই কথা কইবে কেন তুই এই কথা কইবে এখানে এগুলোতে সবগুলোতে আপনারা টিক দিয়ে সরি দিবেন। মানে তুই আমার কি গালা না সতে সরি কইলি আচ্ছা বিষয়